ফাউল কলেরা। ফাউল কলেরা বলতে মুরগিতে যে কলেরা হয় সেটাকে ফাউল কলেরা বলা হয়। আমরা যদি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন যদি শেয়ার করি পাওয়ার পয়েন্ট, ফাউল কলেরা আমাদের 1 নম্বর কিলার ডিজিজ ফর পোলট্রি, ফাউল কলেরা। তারপরটা হচ্ছে ফাউল টাইফয়েড। তার মানে ফাউল দিয়ে 2টা নাম আমাদের জানতে হবে, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড। এরপর কোলিব্যাসিলোসিস, এরপর ইনফেকশাস করাইজা, ইনফেকশাস করাইজা। কোলিসেপ্টিসেমিয়াও আছে। কোলিসেপ্টিসেমিয়া। আমরা এই ডিজিজগুলো মূলত অল্প অল্প করে যতটুকু সম্ভব আমরা তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করব। তো পোল্ট্রি ডিজিজ প্রিভেনশন করার জন্য, ফার্মে যে কোনো ডিজিজ প্রিভেনশন করার জন্য আমরা কিছু জেনারেল গাইডলাইন তোমাদের সাথে সবসময় আলোচনা করি। জেনারেল গাইডলাইনের মধ্যে বায়োসিকিউরিটি একটা, ফার্ম ম্যানেজমেন্টের কিছু নিয়ম কানুন এবং ভ্যাকসিনেশন। বায়োসিকিউরিটি, তারপর ফার্ম ম্যানেজমেন্ট এবং ভ্যাকসিনেশন। তোমরা জানো যে বায়োসিকিউরিটি 2 প্রকার আছে। এক প্রকার হচ্ছে কনসেপচুয়াল বায়োসিকিউরিটি, আর একটা ম্যানেজমেন্টাল। কনসেপচুয়াল বায়োসিকিউরিটির মধ্যে যেটা কোথায় লোকেশনটা হবে, ফার্ম কি হবে না হবে সেগুলো, আর ম্যানেজমেন্ট হচ্ছে কিভাবে আমরা ফার্মটা ম্যানেজ করছি সেটার উপরে বেস করে হয় আর কি। এই বায়োসিকিউরিটি, ম্যানেজমেন্ট এবং ভ্যাকসিনেশন, যেগুলো ডিজিজের ভ্যাকসিন আছে এভেলেবল সেগুলো ডিজিজের ভ্যাকসিনেশন দেওয়া। আমরা এখন যেগুলো লিখছি এগুলো তোমাদের মানে খুব ভালো মতো মুখস্থ করতে হবে। ফাউল কলেরা হচ্ছে পাস্টিউরেলা মাল্টোসিডা, পাস্তুরেলা মাল্টোসিডা টাইপ এ দ্বারা হয় ফাউল কলেরা। এটা তোমাদের ভালো মতো মুখস্থ করে রাখতে হবে, ফায়ার পেপারে ধরবে। ফাউল টাইফয়েড, সালমোনেলা গ্যালিনেরাম, সালমোনেলা গ্যালিনেরাম এটাও একটা ব্যাকটেরিয়া। সালমোনেলা গ্যালিনেরাম যেহেতু আসছে, পুলোরাম ডিজিজ। সালমোনেলা পুলোরাম। কোলিব্যাসিলোসিস এস্কেরিশিয়া কলায় দ্বারা হয়।
ইনফেকশাস করাইজা, ইনফেকশাস করাইজা এভিব্যাকটেরিয়াম প্যারাগ্যালিনের নাম দ্বারা হয়। এস্কেরিচিয়া কলাই এবং টক্সিন দ্বারা হয়। হ্যাঁ, আমি যেটা লিখছি এটা তোমাদের ভালো মতো মুখস্থ করতে হবে। এটা তোমরা স্ক্রিনে নিয়ে নাও। স্ক্রিনের শট নিয়ে নিতে পারো অথবা ছবি তুলে নিতে পারো। এটা তোমাদের সবসময় মানে মুখস্থ রাখতে হবে আরকি। যে ইম্পোর্টেন্ট কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ, যে ডিজিজগুলো তোমাদের সবসময় মুখে, মুখে থাকতে হবে। ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, পুলোরাম ডিজিজ, কোলিব্যাসিলোসিস, ইনফেকশাস করাইজা, কোলিসেপ্টিসেমিয়া। এগুলো পোল্ট্রির ক্ষেত্রে সাধারণত খুবই কিলার ডিজিজ। তো আমরা আজকে ৩টা ডিজিজ সম্বন্ধে আলোচনা করব। আর আগামী ক্লাসে আর ৩টা ডিজিজ সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি ব্যাকটেরিয়াল ডিজিজ অফ চিকেন। ব্যাকটেরিয়াল ডিজিজের অফ চিকেনের মধ্যে আমরা কোলিব্যাসিলোসিস আমরা বলছিলাম, যেটা ৩-৪ নম্বরে আমরা লিখছিলাম কোলিব্যাসিলোসিস। কোলিব্যাসিলোসিস সাধারণত এস্কেরিচিয়া কোলাই দ্বারা হয়। আমরা যখন মাইকোপ্লাজমা পড়াই তখন বলছিলাম যে মাইকোপ্লাজমা একটা ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ করতে পারে। ক্রনিক রেসপিরেটরি ডিজিজের সাথে ইনফেকশাস ব্রঙ্কাইটিস, নিউক্যাসল ডিজিজ এবং এস্কেরিচিয়া কোলাই, এই ৩টা যখন এক বা একাধিক ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন মাইকোপ্লাজমার সাথে ইনফেকশন করে তখন ক্রনিক রেসপিরেটরি ডিজিজ হয়। এই ক্রনিক রেসপিরেটরি ডিজিজটা এর সাথে কোলিব্যাসিলোসিসের একটা সম্পর্ক আছে। যদি ক্রনিক রেসপিরেটরি ডিজিজের সাথে কোলিব্যাসিলোসিস যুক্ত হয় তাহলে ডিজিজটা আরো ডেঞ্জারাস আকার ধারণ করে। আচ্ছা, আমরা এটা হচ্ছে এই কথাগুলো যেগুলো বললাম আমরা এখন। ইনসিডেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা মেইনলি ট্রান্সমিশনের সাথে সম্পর্কিত। বিভিন্ন ধরনের সেরোটাইপ আছে ইকলাই, এগুলো তোমাদের জানার কথা না। তারপর 10^6 পার গ্রাম, এটা একটু মনে রাখতে হবে। এস্কেরিচিয়া কোলাই ইজ কমন ইনহেবিটেন্ট ইন দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। ইন্টেস্টিনাল ট্র্যাক্ট এটা কমনলি থাকে। কনসেন্ট্রেশনটা হচ্ছে 10^6 পার গ্রাম। এই লেভেলে এই ব্যাকটেরিয়াটা আমাদের ইন্টেস্টাইনে নরমালি থাকে। নরমালি থাকে, কিন্তু যখন আমাদের শরীরের ডিজিজ প্রোডাকশন এবিলিটি বেড়ে যায় বা ডিজিজের রেজিস্ট্যান্স পাওয়া, শরীরের রেজিস্ট্যান্স পাওয়ার কমে যায়, তখন এই ডিজিজটা সাধারণত আমাদের শরীরে আক্রমণ করে। অথবা পাশাপাশি যদি অন্য কোনো ডিজিজ আমাদের শরীরে আক্রমণ করে তাহলে সেকেন্ডারি ইনফেকশন হিসাবে এস্কেরিচিয়া কোলাই ইনফেকশন আমাদের শরীরে হতে পারে, কোলিব্যাসিলোসিস আক্রমণ করতে পারে। সেই ক্ষেত্রে প্রাইমারি ডিজিজ এবং সেকেন্ডারি ডিজিজ বলা হবে এখানে। প্রাইমারি যে প্রাইমারি যে প্রথম যে ডিজিজটা আক্রমণ করে সেটা প্রাইমারি, এবং সেকেন্ডারি হচ্ছে সাবসিকুয়েন্টলি যেসব ডিজিজ আক্রমণ হয় সেগুলো হচ্ছে সেকেন্ডারি ডিজিজ। এই যে 10^6 পার গ্রাম ব্যাকটেরিয়া আমাদের শরীরে থাকে বা পোলট্রির ইন্টেস্টাইনে থাকে পার গ্রামে, সবগুলো ব্যাকটেরিয়াই কিন্তু প্যাথোজেনিক নয়। কিছু কিছু আছে প্যাথোজেনিক, কিছু কিছু আছে নন প্যাথোজেনিক, কিছু কিছু আছে অপরচুনিস্টিক প্যাথোজেন। যেগুলো প্যাথোজেনিক সেগুলো তো ডিজিজ করে, যেগুলো নন প্যাথোজেনিক সেগুলো ডিজিজ সাধারণত করে না। যেগুলো অপরচুনিস্টিক প্যাথোজেন সেগুলো অপরচুনিটি বা সুযোগ পাইলে ডিজিজ করে। সুযোগ পাইলে যেগুলো ডিজিজ করে, কি কি সুযোগ পায়? শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে অথবা অন্য কোনো ডিজিজে আক্রান্ত হলে, তখন শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার কমে যায়, ইমিউনিটি কমে যায়, তখন তারা এই সুযোগটা পায়। সেই সুযোগ যখন পায় তখন সুযোগ সন্ধানী বা ফ্যাকাল্টেটিভ যেগুলো আছে
বা অপরচুনিস্টিক প্যাথোজেন যেগুলো আছে সেগুলো আক্রমণ করে। আমরা এখন আসি প্রিভেনশন আর কন্ট্রোল কিভাবে আমরা করব। স্যার স্লাইড মনে হয় দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাবে না কেন? স্লাইড তো দেখাচ্ছি, শেয়ারিং হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখা যাচ্ছে? জি স্যার। হুম। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কিভাবে আমরা করতে পারি? ইফেক্টিভ ইনঅ্যাক্টিভেশন, ইফেক্টিভ ইনঅ্যাক্টিভেটেড অথবা লাইভ ভ্যাকসিনস এগেইনস্ট সাম সেরোটাইপস অফ ইকোলাই। তোমাদেরকে ভাবে করে জিজ্ঞেস করতে পারে সেরোটাইপ কি। সেরোটাইপটা হচ্ছে একই স্পিসিসের মধ্যে বিভিন্ন ধরনের টাইপ থাকে, যেগুলো একটার সাথে আরেকটার খুব অল্প অল্প করে পার্থক্য থাকে। পার্থক্য থাকার জন্য তাদের নেচারটাও চেঞ্জ হয়, ডিজিজ প্রোডাকশন করার অ্যাবিলিটিটাও চেঞ্জ হয়, তাদের জেনেটিক্স চেঞ্জ হয়, ফেনোটাইপ দুটোই চেঞ্জ হয়। এই জন্য এগুলো হচ্ছে সেরোটাইপ বলা হয়, এবং এগুলো আইডেন্টিফাই করা হয় স্পেসিফিক অ্যান্টিসিরাম দিয়ে, স্পেসিফিক সিরাম দিয়ে। এই জন্য সেরোটাইপ বলা হয়। তো কিছু কিছু ইকোলাইয়ের সেরোটাইপ আছে যেগুলোর এগেনস্টে ভ্যাকসিন এভেলেবল আছে। যেগুলো ভ্যাকসিন এভেলেবল আছে সেগুলো আমরা ইউজ করতে পারি ইকোলাই প্রিভেনশন করার জন্য। এবং ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভ্যাকসিন এবং লাইভ ভ্যাকসিন দুই ধরনের ভ্যাকসিনই পাওয়া যায়। এসকেরিচিয়া কলাইয়ের ক্ষেত্রে কিল্ড এবং লাইভ দুই ধরনের ভ্যাকসিনই পাওয়া যায়। তোমাদেরকে ভ্যাকসিন সম্বন্ধে আলোচনা করা হয়েছে কিনা? ভ্যাকসিন সম্বন্ধে ক্লাস নেওয়া হয়েছে? হ্যাঁ। না আচ্ছা। স্যার। আচ্ছা, ভ্যাকসিন সম্বন্ধে আসলে আমাদের আলোচনাটা হয় প্র্যাকটিক্যালে। যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা হয় নাই, এই জন্য মনে হয় আলোচনা হয় নাই। ভ্যাকসিন, বায়োসিকিউরিটি, এই দুইটা জিনিসই মেনলি আমাদের প্র্যাকটিক্যাল আলোচনা করি আমরা। বায়োসিকিউরিটি কিভাবে মেনটেন করতে হবে এবং ভ্যাকসিনেশন কিভাবে করতে হয় এবং সেটা দেখানো হয়, এবং ভ্যাকসিন কি কি আছে না আছে, কি জন্য ভ্যাকসিনেশন ফেইলিউর হয়, সেগুলো এখানে ডিটেলস আলোচনা করা হয়। যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের হচ্ছে না, এই জন্য সম্ভবত আলোচনা হয় নাই। ইকোলাই ইনফেকশন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট of birds can be reduced by raising mycoplasma ফ্রি বার্ড। তার মানে মাইক্রোপ্লাজমার সাথে এটা সম্পর্ক আছে, আমরা আগেই বলছিলাম যে মাইক্রোপ্লাজমা ফ্রি যদি বার্ড আমরা ফার্মে নিয়ে আসতে পারি, এনশিওর করতে পারি, তাহলে ইকোলাই ইনফেকশনটা অনেকটা অটোমেটিক্যালি প্রিভেনশন করা সম্ভব। কারণ এরা কো ইনফেকশন করে। প্রাইমারি ইনফেকশন মাইক্রোপ্লাজমা হয়, সেকেন্ডারি ইনফেকশন ইকোলাই হয়। অথবা উল্টাও হতে পারে, প্রাইমারি ইনফেকশন ইকোলাই হতে পারে, যদি হেভি লোড হয়ে যায় মাইক্রোপ্লাজমাও পরে আসতে পারে, সেগুলোও হতে পারে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের কি কি বিষয় আছে যে মাইক্রোপ্লাজমা ফ্রি বার্ড আর নিয়ে আসতে হবে, রিডিউসিং এক্সপোজার অফ বার্ডস টু ভাইরাসেস কজিং রেসপিরেটরি ডিজিজেস, প্রপার ভেন্টিলেশন উইল রিডিউস রেসপিরেটরি ট্র্যাক্ট ড্যামেজ। এগুলো হচ্ছে নর্মাল বা অ্যাজ ইউজুয়াল কথা যেগুলো। সাম কনসিডারেশনস: পিলেটেড ফিড হ্যাজ ফিভার ইকোলাই দেন ম্যাশ। এটা একটা নর্মাল কমন একটা সেন্সের বিষয়। পিলেটেড ফিড যখন তৈরি করা হয়, পিলেটেড ফিড তো অবশ্যই পিলেট করার আগে তাকে ম্যাশ করাতে হয়, ম্যাশ করে করতে হয়, সেখান থেকে জীবাণু ধ্বংস করা হয়, তারপরে পিলেট করা হয়। এই জন্য এখানে জীবাণুর সংখ্যা কম থাকে বা ময়েশ্চার কন্ট্রোল করা ইজি হয়, ফাঙ্গাস গ্রো কম করে। ২ নম্বর, রডেন্ট ড্রপিংস আর সোর্স অফ প্যাথোজেনিক ইকোলাই। তার মানে ফার্মে যদি চিকা, ইঁদুর বা এই ধরনের যে প্রাণীগুলো আছে সেগুলো যদি কন্ট্রোল করা না যায়, তাহলে এই চিকা, ইঁদুরের যে ড্রপিংস বা ফিসিস, সেখান থেকে ইকোলাই ইনফেকশন মুরগিতে খুব ইজিলি আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে কন্টামিনেটেড ওয়াটার কন্টেইন এ হাই নাম্বার অফ অর্গানিজমস শুড নট বি ওভারলুকড। ওয়াটার, গতদিন আমরা বলছিলাম যে ওয়াটার শুড বি free from microbes, groundwater is better,
এবং ট্যাপ ওয়াটার ইজ বেটার। তার মানে ট্যাপ ওয়াটারটা আমরা ইউজ করব, ট্যাঙ্কের ওয়াটার ইউজ না করাই ভালো। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এখানে, যদি এক কথায় বলি, ৩ টা সোর্স থেকে সাধারণত আম এ পোল্ট্রিতে কলাই আসতে পারে। একটা হচ্ছে খাবার, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে রডেন্টস। খাবার, পানি এবং রডেন্টস। খাবার বলতে আমরা বোঝাচ্ছি যেগুলো আমরা মুখ দিয়ে খাচ্ছে। আচ্ছা, খাবার, পানি এবং রোডেন্টস। খাবারের ক্ষেত্রে আমরা বলছি পিলেটেড খাবারটা ভালো। আর রোডেন্ট ফ্রি রাখতে হবে, যেগুলো কোনোভাবেই খামারে যেন রোডেন্টস ঢুকতে না পারে সেজন্য বেড়া তো দিতেই হবে, নেট দিতে হবে এবং সবগুলো ছিদ্র ভালোমতো বন্ধ করতে হবে যাতে করে রোডেন্টস না আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের বায়োসিকিউরিটিতে আসবে, ডিটেইলস আলোচনা আসবে। যে খাবার আমরা যেখানে রাখি বা স্টোর রুম যেখানে, স্টোর রুমে যদি রডেন্টস থাকে সেটাও একই ধরনের সমস্যা তৈরি করবে। স্টোরের মধ্যে যদি রডেন্টস থাকে তাহলে সেই রডেন্টস খাবারের মধ্যে ঢুকবে, খাবারের মধ্যে সে পায়খানা করবে, খাবারের মধ্যে সে মলমূত্র ত্যাগ করবে এবং কলাই কন্টামিনেশন হবে। সেই খাবার যদি আমরা মুরগি খাওয়াই তাহলে অবশ্যই সেই মুরগিগুলোতে কলাই ট্রান্সমিশন হবে। এজন্য আহ ফিড স্টোর বা স্টোর রুমটাও রডেন্টস ফ্রি রাখতে হবে। তাহলে ৪ টা বিষয় আমাদের এখানে আসলো। খাবারের মাধ্যমে ছড়াতে পারে, তারপর রোডেন্টস এর মাধ্যমে ছড়াতে পারে, কন্টামিনেটেড ওয়াটারের মাধ্যমে ছড়াতে পারে। এগুলো কিভাবে ছড়াতে পারে সেগুলো বিষয় মাথায় থাকলেই আমরা প্রিভেনশন করতে পারবো। ট্রান্সমিশন অফ ইকোলাই ইনফেকশন ক্যান বি রিডিউসড। এটা আরেকটু ডিটেইলস যেটা বলা হচ্ছে। কালেক্টিং এগস ফ্রিকোয়েন্টলি, কারণ আমরা জানি যে 10 পাওয়ার 6 পার গ্রাম যে ইকোলাই থাকে সেটা কিন্তু ইন্টেস্টাইনে থাকে। আর ইন্টেস্টাইনের একটা পর্যায়ে, ইন্টেস্টাইনের যে মানে লাস্ট পার্ট, কালেক্টিং এগ গুলা যখন আসে, এই এগ গুলো কিন্তু সেখানে তোমার টাচিং হয়ে আসে। সুতরাং এগ শেলেরও কলায় থাকতে পারে। সেজন্য এগ শেলে কলায় থাকতে পারে। এই কলাইগুলো যাতে করে দ্রুত আমাদের কালেকশন করে ফেলতে হবে। ডিম প্রসেসিং এর যে বিষয়টা সেটা অন্য কোথাও হয়তো বা তোমরা পড়বা আর কি। ডিম কালেকশন করার পরে কিভাবে প্রসেস করতে হয়, কিভাবে মাইক্রোবস রিডিউস করতে হয়, সেটা এখানে আলোচনার বিষয় না। কালেক্টিং eggs frequently, keeping nest materials clean, যদি কোনো নেস্ট ম্যাটেরিয়াল আমরা ইউজ করে থাকি। নট ইউজিং ফ্লোর এগস। ফ্লোর এগস সাধারণত কন্টামিনেশন হয় কলাইয়ের সাথে বা অন্য কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস মাইক্রোপ্লাজমের সাথে কন্টামিনেশন হতে পারে। ডিসকার্ডিং cracked eggs. Cracked eggs or those with obvious fecal contaminants. Fumigating or disinfecting eggs within 2 hours. 2 hours after they are laid, contaminated chicks survive better. তার মানে হচ্ছে এগুলো কিভাবে ডিম প্রসেস করা হয় সেটা একটা বলা হচ্ছে। তো আলটিমেটলি ট্রান্সমিশন যদি আমরা বুঝি, কিভাবে ট্রান্সমিট করে, কিভাবে এটা ডিজিজটা হয়, সেগুলো যদি আমরা বুঝি, তাহলে যেখানে যেখানে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলাতে আমরা যদি অ্যাটেনশন দেই, কনসিডার করি, তাহলে কলাই ট্রান্সমিশনটা অনেকটাই খামারে রোধ করা সম্ভব। প্রিভেনশন এন্ড কন্ট্রোল সেটা হতে পারে। ভ্যাকসিনেশনের কথা আমাদের আসছে। সুতরাং আমরা খাবার, পানি, রোডেন্টস ফ্রি, বায়োসিকিউরিটিটা ভালো মতো রাখা এবং ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন সবগুলো সেরোটাইপে পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলোর ভ্যাকসিনেশন করা। এভাবেই কোলি ব্যাসিলোসিস খামারে মোটামুটি প্রতিরোধ করা সম্ভব বা প্রিভেনশন করা সম্ভব। স্যার, আমরা এটার ইন্ট্রোডাকশন আর হচ্ছে ইনসিডেন্স এই স্লাইডটুকু দেখতে পাইনি স্যার আগে। ইন্ট্রোডাকশন এবং ইনসিডেন্স। ইন্ট্রোডাকশনে প্রথম যে কথাগুলো বলছিলাম আর কি, প্রথম যে কথাগুলো বলছিলাম যে কোলিব্যাসিলোসিস হয় কলাই দ্বারা। সেই কলাই, প্যাথোজেনিক কলাই আছে, নন প্যাথোজেনিক কলাই আছে এবং অপরচুনিস্টিক প্যাথোজেন আছে, কলাই আছে। প্যাথোজেন যেগুলো সেগুলো তো ডিজিজ করে, আর অপরচুনিস্টিক প্যাথোজেন যেগুলো অপরচুনিটি বা সুযোগ পেলে ডিজিজ করে, আর নন প্যাথোজেনিক যেগুলো ডিজিজ সাধারণত করে না। আমরা গত ক্লাসে বলছিলাম মাইক্রোপ্লাজমার সাথে এটা কো ইনফেকশন করতে পারে। এই কো ইনফেকশন যদি করে তাহলে
মাইকোপ্লাজমার সাথে কো-ইনফেকশন যদি করে তাহলে সেই ক্ষেত্রে আমরা মাইকোপ্লাজমাটাকে প্রাইমারি ডিজিজ যদি ধরি তাহলে সেটা হবে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, সিআরডি, অথবা অন্য কোনো রেসপিরেটরি ডিজিজ সাথেও এটা কো-ইনফেকশন করতে পারে। এগুলোই মেনলি আমরা ওখানে আলোচনা করেছিলাম। আর ইনসিডেন্স এন্ড ডিস্ট্রিবিউশন, সেটা আমরা বলছিলাম যে অনেকগুলো সেরোটাইপ আছে এই বার্ডের মধ্যে থাকে। এই সেরোটাইপ গুলো কি সেটা আমরা কিছু আলোচনা করছিলাম। ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে কতগুলো ব্যাকটেরিয়া থাকে সেটা আমরা নরমালি পাওয়া যায় সেটা আলোচনা করছিলাম। এগ ট্রান্সমিশন সেটা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করছিলাম যে এগ যখন মুরগির শরীর থেকে বের হয় তখন একটা পর্যায়ে তাদের ফিকাল ম্যাটেরিয়ালের সাথে কন্টামিনেশন হতে পারে। সুতরাং ফিকাল ম্যাটেরিয়ালের মধ্যে নরমালি আমরা ধরে নিচ্ছি যে 10 পাওয়ার 6 পার গ্রাম। 10 পাওয়ার 6 মানে একটা একের ডান পাশে 6টা শূন্য। 6টা শূন্য মানে হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষ ব্যাকটেরিয়া থাকে 1 গ্রাম ফিসিসে বা ইন্টেস্টিনাল কন্টেন্টের মধ্যে। 10 লক্ষ, অনেকগুলো ব্যাকটেরিয়া কিন্তু। আর আমরা যদি প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার কথা চিন্তা করি, O157 ইকোলাই যেটা স্ট্রেন বা সেরোটাইপ, যেটা সবচেয়ে ডেঞ্জারাস সেরোটাইপ, O157 H7, এটা হচ্ছে যে সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্যাথোজেনিক ইকোলাই স্ট্রেন বা সেরোটাইপ। এটা যদি থাকে তাহলে কিন্তু 10টা ব্যাকটেরিয়া এনাফ ডিজিজ করার জন্য, অনলি 10টা ব্যাকটেরিয়া এনাফ। সেক্ষেত্রে 1 গ্রাম ফিসিসে বা 1 গ্রাম ইন্টেস্টিনাল কন্টেন্টে আমাদের ব্যাকটেরিয়া থাকতেছে 10 লক্ষ। এই ব্যাকটেরিয়াটা অনেক বেশি ডেঞ্জারাস। যদি কোনো খামারে কোনো জায়গাতে O157H7 যদি আমরা পেয়ে যাই তাহলে বুঝতে হবে যে এটা অত্যন্ত ডেঞ্জারাস আকার ধারণ করছে। এগুলো আমরা প্রথম দিকে বলছিলাম। প্রিভেনশন কন্ট্রোল আমরা কিভাবে করব সেটা কিছু আলোচনা করলাম ট্রান্সমিশনের সাথে সম্পর্ক তৈরি করে। কোলিসেপ্টিসেমিয়া তোমাদের বলছি যে কোলিসেপ্টিসেমিয়া এর সাথে ইকোলাইয়ের একটা সম্পর্ক আছে, যে কোলিসেপ্টিসেমিয়া ইকোলাই দ্বারা হচ্ছে বা অন্য অর্গানিজম দ্বারা হচ্ছে, এর সাথে টক্সিনের একটা সম্পর্ক আছে। মানে যখন সেপ্টিসেমিক ফর্মে চলে যায়, সেপ্টিসেমিক ফর্ম বলতে বোঝানো হচ্ছে যে ব্লাডের মধ্যে যখন এই অর্গানিজমগুলো ঢুকে যাচ্ছে, এই অর্গানিজমগুলোর টক্সিন ঢুকে যাচ্ছে, তখন আরো ডেঞ্জারাস আকার ধারণ করে। চিকেন, টার্কিস, ডাকস এবং ফিজেন্টস ক্যান অল বি affected by কোলিসেপ্টিসেমিয়া, বাট দ্য ডিজিজ ইজ নট কমন সিন ইন ইয়াং চিকেন। ইয়াং চিকেনে কম হয় 5 থেকে 10 সপ্তাহ পর্যন্ত। Broilers are most susceptible to the disease. Large number of birds are kept intensively at high stocking rates in poorly ventilated houses. Some other infections এগুলো থাকতে পারে, এনডিবি, আইবিডি, আইবি ইত্যাদি। তোমরা জানো ব্রঙ্কাইটিস, বার্সাল ডিজিজ, নিউক্যাসল ডিজিজ, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, সেটা হচ্ছে মাইকোপ্লাজমোসিস। E. coli can persist for long periods outside the body in the dry or dirty condition. সেটা শরীরের বাইরেও থাকতে পারে। এটা প্রিভেনশন এবং কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যদি বলি, ডায়াগনোসিস, ক্লিনিক্যাল সাইন, পোস্টমর্টেম লিশন এবং আইসোলেশন আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম, এইগুলো তোমরা করতে পারবে না, শুধু ক্লিনিক্যাল সাইনটা দেখে হয়তো কিছুটা বুঝতে পারবা। Prevention and control. Prevention of stress by providing good feed, proper amount of vitamin, less crowding, less dust, good ventilation and supply of clean water. আমরা আগে যে কথাগুলো বলছিলাম সেগুলোর সাথে এটা সম্পর্ক আছে। Penetration of eggs by E. coli is also possible. Penetration of eggs by E. coli is also possible. তার মানে এটা তোমাদের ভাইবা বোর্ডে অনেক সময় ধরবে যে এক্সেল ই কলাই পেনিট্রেট করতে পারে কিনা, সেই ক্ষেত্রে পসিবল, অ্যান্সার হচ্ছে পসিবল। হ্যান্ডস ওয়াশিং অফ এগস উইথ হট ওয়াটার হ্যাভিং টেম্পারেচার 43 থেকে 46 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড হ্যাভিং ক্লোরিন ওয়ার কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডস ডিসইনফেক্টেন্ট ইউজ করা যেতে পারে। অ্যাভয়েড হ্যাভিং ওপেন ডার্টি ড্রেনস অর পন্ডস, সেটা আমাদের একটা স্ট্রাকচারাল একটা বিষয়। It must be remembered that E. coli are present almost in every place in the environment, and they assume
pathogenic role only when the hygiene and managements are weak. তার মানে হচ্ছে যে এনভায়রনমেন্টাল যে বিষয়টা সেটাও এখানে চলে আসছে, ফার্ম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, খাবারের একটা বিষয় আছে, পানির একটা বিষয় আছে। আমরা আগে রোডেন্টস এর একটা কথা বলছি, এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায় সে ব্যাপারেও কিছু কিছু কথা আসছে, ডিসইনফেকশনের কথা আসছে, টেম্পারেচার অ্যাপ্লিকেশনের কথাও আসছে। এই সবগুলো মিলায়ে আমরা যদি খুব ১, ২, ৩ পারার মধ্যে লিখতে চাই তাহলে তোমরা এখান থেকে নোট করে নিতে পারো যে কিভাবে এস্কেরিসিয়া কলাই প্রিভেনশন করা যায় ফার্মারে। সবগুলো মিলায়ে তোমরা একটা কয়েনসাইজ নোট করতে পারো, সেটা তোমাদের জন্য ভালো হবে। তোমাদের ৯টার সময় ১০টার সময় ক্লাস আছে না? ১০টায় ক্লাস আছে? শোনা যাচ্ছে কি? ১০টায় ক্লাস থাকলে আমরা এখন শেষ করে দেব। আচ্ছা, এনআরটি ফেস্টিভার, এই এনআরটি ফেস্টিভার ডিজিজটা এটা আমরা ওখানে খুব মানে প্রথম সারিতে আমরা রাখি না। রাইমেরেলা এনআরটি ফেস্টিভার, এটা ডাকলিং এর ডিজিজ। ডাকলিং এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ডিজিজ। ডাকলিং মানে হচ্ছে হাঁসের ডিজিজ, এটা হাঁসের বাচ্চাদের ডিজিজ। এটা খুবই কিলার ডিজিজ বাচ্চাদের ক্ষেত্রে, রাইমেরেলা এনআরটি ফেস্টিভার। ইনফেকশন ইজ এ কন্টাজিয়াস সেপ্টিসেমিক ডিজিজ। এটা সেপ্টিসেমিক ডিজিজ অফ গ্রোয়িং ডাকলিংস। গ্রোয়িং ডাকলিংস এর ক্ষেত্রে ডিজিজটা বেশি দেখা যায়। এটা ডাকলিং যেহেতু এটা হাঁসের সাথে সম্পর্কিত, পানির সাথে সম্পর্কিত, খাবারের সাথে সম্পর্কিত, এটা ময়েশ্চারের সাথে সম্পর্কিত, অন্যান্য ফাঙ্গাল ডিজিজের সাথে সম্পর্কিত, মাইক্রোপ্লাজমার সাথে সম্পর্কিত। সুতরাং যেহেতু পানিতে থাকে, সুতরাং যে পানিতে থাকবে সেই পানির নেচারটা, সেই পানির কোয়ালিটিটা ভালো হতে হবে, যে খাবারটা খাবে সেটা ভালো হতে হবে, এবং যে অবস্থানে থাকবে, যে বাসায় থাকবে, যে বা যে জায়গাতে থাকবে সেই জায়গাটার স্বাস্থ্যকর পরিবেশটা ইম্পর্টেন্ট এই ডিজিজটা প্রিভেন্ট করার জন্য। তো সেই দৃষ্টিকোণটা মাথায় রেখে আমরা যদি চিন্তা করি তাহলে এনআরটি ফেস্টিভার ডিজিজটা ডাকলিং এর ক্ষেত্রে রক্ষা করা সম্ভব বা প্রিভেন্ট করা সম্ভব। রাইমেরেলা এনআরটি ফেস্টিভার, এটা জাস্ট একটু মনে রাখতে হবে তোমাদের। আর কমন যে আইডিয়া, সেই আইডিয়া থেকে এটা প্রিভেনশন করার জন্য তোমাদের চেষ্টা করতে হবে, কিছু নোটপত্র করতে হবে। ম্যানেজমেন্ট প্রসিডিউর সেটা আমরা আগেই বলি, সব জায়গায় একই রকম ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের সাথে যে কোনো ডিজিজের ম্যানেজমেন্টের সাথে ট্রান্সমিশন কিভাবে হয় সেটা মাথায় রেখে ম্যানেজমেন্টটা করতে হয়। ট্রান্সমিশনটা কোন রুটে হয়, যেমন এনআরটি ফেস্টিভার ডাকলিং এর ক্ষেত্রে হয়, তার মানে এটা পানির সাথে সম্পর্কিত। এই পানির রিলেটেড যে বিষয়গুলো সেগুলো এখানে আমাদের ভালো মতো লিখতে হবে। ইমিউনাইজেশন মানে হচ্ছে ভ্যাকসিনেশন, সেটা যদি ভ্যাকসিনেশন এভেলেবল থাকে বা ভ্যাকসিন এভেলেবল থাকে সেগুলো লিখতে হবে। লাইভ ভ্যাকসিন না কিল ভ্যাকসিন, সেটা কোন বয়সে দিতে হয় সেগুলো আমরা এগুলো সাধারণত প্র্যাকটিক্যালে পড়ায় থাকি। তো সেইগুলো তোমার প্র্যাকটিক্যালে পড়ানোর সময় আরো বেশি হয়তো বা জানবে, সেগুলো লিখতে হয়। এনআরটি ফেস্টিভার ডিজিজ। ইনফেকশাস করাইজার ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা এভিব্যাকটেরিয়াম প্যারাগ্যালিনেরাম। হিমোফিলাস প্যারাগ্যালিনেরামটা আসলে এটার আগের নাম, বর্তমানে নাম হচ্ছে এভিব্যাকটেরিয়াম প্যারাগ্যালিনেরাম, এটা আগের নাম। আচ্ছা, ইনফেকশাস করাইজার সাধারণত মুরগির হয়, এবং মোটামুটি এই ডিজিজটা সাধারণত ক্যারিয়ার হিসেবে কাজ করে, বা এই অর্গানিজমটা ক্যারিয়ার হিসেবে থাকে, মুরগির দেহে থাকে। ডিজিজ আক্রমণ সাধারণত করে না, কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় বা সেই ক্ষেত্রে এই ডিজিজটা আক্রমণ করে। সারা মুখ, নাক, চোখ এবং সবকিছু ফুলে যায়। ফুলে যাওয়ার পরে এক পর্যায়ে মুরগি খাইতে পারে না, মুরগির শরীরে ডিসকমফোর্ট আসে, মুরগি এক পর্যায়ে মারা যায়। অন্যান্য জীবাণু আক্রমণ করতে পারে। Chickens of all ages are susceptible, but older birds tend to reach more severity. More severely তার মানে সবগুলো বয়সেরই মুরগি হতে পারে, কিন্তু বয়স্ক মুরগিতে বেশি হয়। Transmission, the sources of
ইনফেকশন আর ক্যারিয়ার বার্ডস। এই ক্যারিয়ার বার্ডসটা খুব ইম্পর্টেন্ট। যে সাধারণত এই ডিজিজটা ক্যারিয়ার বার্ডের শরীরে থাকে। ক্যারিয়ার বার্ড বলতে সেগুলো বার্ড যেগুলো ডিজিজ করে না, সিম্পটম লেস অবস্থায় থাকে, ডিজিজ না করেও শরীরে থাকে। শরীরে বিভিন্ন জায়গাতে থাকতে পারে, শরীরের সারফেসে থাকতে পারে বা ভিতরেও থাকতে পারে, কিন্তু ডিজিজ করে না। সেগুলোকে ক্যারিয়ার বার্ড বলে। ক্যারিয়ার বার্ড বলতে হচ্ছে ক্যারি করে যারা, কিন্তু ডিজিজ করে না, সিম্পটমলেস অবস্থায় থাকে। এই ক্যারিয়ার বার্ডগুলো হচ্ছে মেইন ট্রান্সমিশন সোর্স। দিস ডিজিজ ক্যান স্প্রেড থ্রু এয়ার, ওয়াটার এবং ফিড। আমরা আগেও বলছি যে এয়ার, ওয়াটার এবং ফিড এগুলো হচ্ছে মেইন সোর্স অফ ট্রান্সমিশন ফর অলমোস্ট অল ব্যাকটেরিয়াল, ভাইরাল অর মাইক্রোপ্লাজমার ডিজিজেস। ডায়াগনোসিসটা কেমনে করে? ক্লিনিক্যাল সাইন সিমটম সেটা নরমাল বিষয়। পোস্টমর্টেম এক্সামিনেশন যদি কিছু বুঝতে পারো, না পারলে নাই। আইসোলেশন আইডেন্টিফিকেশন সেটা অবশ্যই মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরিতে এটা করতে হবে। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, ইফ দ্য ডিজিজ অ্যাফেক্টস এ লেয়ার ফ্লক, ইট ইজ বেটার টু স্টার্ট উইথ ফ্রেশ স্টক। ফ্রেশ স্টক এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু ক্যারিয়ার বার্ড দিয়ে হয়, ফ্রেশ স্টক দিয়ে এটা শুরু করতে হবে। ক্যারিয়ার বার্ডস ডু এক্সিস্ট ইভেন আফটার রিকভারি। ডিজিজটা যদি ভালো হয়ে যায় তারপরও তার শরীরে জীবাণুটা থাকতে পারে ক্যারিয়ার হিসাবে। এই জন্য ফ্রেশ স্টক থেকে নেওয়াটাই ভালো। দি ব্যাকটেরিয়া আর সেন্সিটিভ টু হিট অ্যান্ড কিল্ড। হিট দ্যাট ইজ কিল্ড 2 মিনিটের মধ্যে মারা যেতে পারে 55 ডিগ্রি বা 56 ডিগ্রিতে। কিল্ড ইন 2 মিনিট। ওকে। অ্যাট রুম টেম্প আফটার ফিউ ডেজ, এটা দরকার নেই। ক্লিনলিনেস যেটা আমরা আগেও বলছি যে ম্যানেজমেন্টের একটা বিষয়। কিপ দ্য ডেন্সিটি অফ বার্ডস ইজ মিনিমাম। তার মানে একটা মুরগির জন্য যতটুকু বায়োলজিক্যাল স্পেস দরকার হয়, এই বায়োলজিক্যাল স্পেসটা মেনটেন করতে না পারলে, ডেন্সিটি যদি বাইরে যায়, তাহলে তার এই ডিজিজটা আক্রমণ করতে পারে। ট্রাইভ্যালেন্ট ভ্যাকসিন, যেমন এখানে ট্রাইভ্যালেন্ট ভ্যাকসিন এভেলেবল। এটার ক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট মানে হচ্ছে 3 ধরনের সেরোটাইপ বা 3 ধরনের স্ট্রেইন এই ভ্যাকসিনের মধ্যে আছে। তেমন এই ভ্যাকসিনটা দিলে 3 ধরনের এভিব্যাকটেরিয়াম প্যারাগানিনেরাম প্রিভেনশন করা সম্ভব। সেটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট। ডাইভ্যালেন্ট হচ্ছে 2টা ধরনের, আর মনোভ্যালেন্ট হচ্ছে একটা। তার মানে এক ধরনের ব্যাকটেরিয়াকে প্রিভেনশন করবে। ডাইভ্যালেন্ট হচ্ছে 2 ধরনের, আর ট্রাইভ্যালেন্ট হচ্ছে 3 ধরনের ব্যাকটেরিয়াকে প্রিভেনশন করবে। এটা ওয়েল অ্যাডজুভেনেটেড ভ্যাকসিন, যেটা ওয়েল অ্যাডজুভেন্ট মানে হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে ভ্যাকসিনের সাথে। এটা প্র্যাকটিক্যালি আরো ডিসকাস করা হবে তোমাদের সাথে। তার মানে এইগুলো নিয়ে আমরা প্রাইমারি কিছু কথাবার্তা বললাম। সেটা হচ্ছে যে কোলিব্যাসিলোসিস, কোলিসেপ্টিসেমিয়া, রাইমেরেলা এবং এভিব্যাকটেরিয়াম প্যারাগালিনেরাম বা হিমোফিলাস প্যারাগালিনেরাম, এই সম্বন্ধে আমরা মোটামুটি কিছু আলোচনা করলাম। প্র্যাকটিক্যাল ক্লাসে হয়তো আমরা আরো ডিটেলস আলোচনা করতে পারবো তোমাদের সাথে। যাই হোক, আমরা এখন স্টপ শেয়ারিং করে দিলাম 75 জন।